উম, একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। ধরুন একটা হাসি খুশি হলুদ মুখের লেগো চরিত্র, মানে আমাদের ছোটবেলার খুব পরিচিত আর নিরীহ একটা খেলনা। হুম, একদমই। কিন্তু সেই চেনা লেগো চরিত্রটি যদি হঠাৎ করে হাতে একটা মিসাইল তুলে নেয়, আর ধরুন সেই মিসাইলের গায়ে বিশাল অক্ষরে লেখা থাকে হিরোশিমার প্রতিশোধ বা চুরি হওয়া কৃষ্ণাঙ্গদের জন্য। উম, শুনতে রীতিমতো অবাস্তব লাগছে, তাই না? ঠিক তাই। কিন্তু ঠিক এই কাজটাই অত্যন্ত সুকৌশলে করা হচ্ছে আজকের পৃথিবীতে। মানে আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা প্রচলিত যুদ্ধের ধারণাকেই পাল্টে দেয়। আচ্ছা। আমাদের হাতে আল জাজিরার একটি প্রতিবেদন আছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান সংঘাতের একদম ভিন্ন একটা ফ্রন্ট লাইন নিয়ে কথা বলা হয়েছে। আর সেটা কোনো মরুভূমি বা শহরের ধ্বংসস্তূপ নয়। তাহলে? সেটা হলো সোশ্যাল মিডিয়ার আখ্যান বা ন্যারেটিভের যুদ্ধ। তবে আলোচনার গভীরে যাওয়ার আগে একটা বিষয় খুব স্পষ্টভাবে পরিষ্কার করে নেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই। মানে আমাদের এই বিশ্লেষণে অত্যন্ত স্পর্শকাতর ভূ-রাজনৈতিক সংঘাতের বিষয় আছে। যেমন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান বা ধরুন ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রসঙ্গ। একদম। আর আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক পক্ষের প্রতি সমর্থন জানাচ্ছি না, মানে কোনো নির্দিষ্ট মতাদর্শের পক্ষ নিচ্ছি না আমরা। ঠিক। আধুনিক প্রোপাগান্ডা কিভাবে বদলাচ্ছে এবং এই তথ্যগুলো কিভাবে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করছে সেটা সম্পূর্ণ নির্মোহভাবে তুলে ধরাই আমাদের আজকের তথ্য অনুসন্ধানের লক্ষ্য। তো সামরিক শক্তির বাইরে গিয়ে যখনই আখ্যানের যুদ্ধ শুরু হয়, মানে যাকে বলে ন্যারেটিভ ওয়ারফেয়ার, তখন এর অস্ত্রগুলো খুব সাধারণ কিন্তু তীক্ষ্ণ হয়। হ্যাঁ, ধরুন ভূ-রাজনীতির আলোচনায় সাধারণত ফাইটার জেট বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো বিষয়গুলোই তো প্রধান হয়ে ওঠে, কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধ যে কতটা সূক্ষ্ম স্তরে গিয়ে মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারে, তাই লেগো অ্যানিমেশনের ঘটনাটি না দেখলে বিশ্বাস করা কঠিন হতো। এটা উদ্ভাবন। ঠিক। সেই পশ্চিমা খেলনাকে ব্যবহার করে পশ্চিমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বসেই পশ্চিমা বিশ্বের সমালোচনা করা হচ্ছে। এটা অনেকটা এমন যে কারো নিজের তৈরি করা ভাষা ব্যবহার করেই তার বিরুদ্ধে একটা ব্যঙ্গাত্মক কবিতা রচনা করা। অসাধারণ একটা উপমা। তো এই প্রক্রিয়ার একদম কেন্দ্রে আছে এক্সপ্লোসিভ মিডিয়া নামের একটা ইরানি গ্রুপ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই গ্রুপটি লেগো ব্লক ব্যবহার করে 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করে। আচ্ছা। তাদের একটা ভিডিও দৃশ্যপট যদি আমরা একটু গভীরভাবে দেখি, হুম। শুরুতেই দেখা যায় চাঁদের আলোয় আলোকিত একটা প্রান্তর। সেখানে ঘোড়ায় চড়ে আসছেন একজন নেটিভ আমেরিকান চিফ বা আদিবাসী নেতা। দাঁড়ান। লেগো ভিডিওতে নেটিভ আমেরিকান চিফ? হ্যাঁ, আর এরপর দৃশ্য খুব দ্রুত বদলায়। সেখানে দেখানো হয় শেকল পরা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের। তারপর স্ক্রিনে ভেসে ওঠে ইরাকের কুখ্যাত আবু গারিব কারাগারের ভুক্তভোগীদের চিত্র। ও আচ্ছা। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের বিভিন্ন নীতির কারণে ঐতিহাসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, লেগোর মাধ্যমে তাদের একটা ভিজুয়াল কোলাজ তৈরি করা হয়েছে। একদম ঠিক ধরেছেন। এই ভিজুয়াল কোলাজের বর্ণনায় প্রতিবেদনে মিসাইলগুলোর গায়ে সাঁটানো ব্যানারগুলোর কথা বিশেষভাবে বলা হয়েছে। মানে অ্যানিমেশনে দেখা যায় সারি সারি মিসাইলের গায়ে বড় ব্যানার লাগানো। হ্যাঁ, আর ব্যানারের লেখাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তাই না? একটাতে লেখা চুরি হওয়া কৃষ্ণাঙ্গদের জন্য, আরেকটাতে হিরোশিমা নাগাসাকির ভুক্তভোগীদের জন্য। এখানেই শেষ নয়। ১৯৮৮ সালে মার্কিন মিসাইলে ধ্বংস হওয়া ইরান এয়ারফ্লাইট ৬৫ নিহত যাত্রীদের কথা আছে সেখানে। এমনকি ২০০৩ সালে গাজায় ইসরায়েলি বুলডোজারে নিহত মার্কিন অ্যাক্টিভিস্ট র্যাচেল কোরি এবং এপস্টাইন আইল্যান্ডের শিশুদের কথাও সেখানে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ভিডিওটার ক্লাইম্যাক্স বা সমাপ্তি হয় ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বিশাল দুটো মূর্তি ভেঙে পড়ার মাধ্যমে। আর ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে ভেসে ওঠে ওয়ান ভেঞ্জেন্স ফর অল, বা সবার জন্য এক প্রতিশোধ। সবার জন্য এক প্রতিশোধ? বাপরে! হ্যাঁ, এই কথাটার মধ্যেই কিন্তু আধুনিক প্রোপাগ্যান্ডার একটা খুব শক্তিশালী মেকানিজম লুকিয়ে আছে। একে বলা যায় ইউনিভার্সাল ভিকটিমহুড ন্যারেটিভ বা সর্বজনীন ভুক্তভোগীর আখ্যান। আচ্ছা, মানে তারা শুধু নিজেদের ক্ষোভের কথা বলছে না? না, তারা ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের ঐতিহাসিক ঘটনাগুলোকে এক সুতোয় গেঁথে ফেলছে। এর ফলে বিশ্বের যে প্রান্তেরই কোনো দর্শক এটা দেখুক না কেন, সে কোনো না কোনোভাবে নিজের আবেগের সংযোগ খুঁজে পাবে। বুঝতে পারছি। কিন্তু আমার মনে এখানে একটা বড় খটকা লাগছে।
এই ধরনের প্রপাগ্যান্ডা তো সাধারণত রাষ্ট্র বানায় নিজেদের শক্তির মহড়া দেওয়ার জন্য। হ্যাঁ, সাধারণত তাই হয়। তাহলে পশ্চিমা বিশ্বের সমালোচনা করার জন্য লেগোর মতো একটা সস্তা আর সাধারণ খেলনাকে কেন বেছে নেওয়া হলো? নিজেদের সংস্কৃতির কোনো শক্তিশালী প্রতীক তো তারা ব্যবহার করতে পারত, লেগো কেন? এই কেন লেগো প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষক ফাসি জাকার একটা দারুণ পর্যবেক্ষণ সামনে আসে। লেগো এমন একটি জিনিস যা সারা বিশ্বের মানুষ খুব সহজেই চিনতে পারে। তা তো বটেই। কিন্তু এই নিরীহ খেলনাটা বেছে নেওয়ার পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক ট্রমা আছে বলে ফাসি জাকা মনে করেন। ইরান-ইরাক যুদ্ধের সময় মিনা গার্লস স্কুলে মার্কিন মদতপুষ্ট হামলায় ১৬০ জন ইরানি স্কুল ছাত্রী নিহত হয়েছিল। ও আচ্ছা। তো সেই ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে এই শিশুদের খেলনাকে বেছে নেওয়াটা একটা প্রবল সিম্বলিজম বা প্রতীকী অর্থ তৈরি করেছে। শিশুদের নিরীহ খেলনাকে যখন যুদ্ধের হাতিয়ার হিসেবে দেখানো হয়, তখন সেটা দর্শকের অবচেতন মনে এক ধরনের তীব্র অস্বস্তি তৈরি করে। তার মানে এখানে একটা অতি সাধারণ বস্তুকে মানসিক আঘাতের প্রতীকে রূপান্তর করা হচ্ছে। মানে সাধারণ দৃষ্টিতে যা কেবলই প্লাস্টিকের ব্লকের অ্যানিমেশন মনে হচ্ছে, তার পেছনে গভীর মনস্তাত্ত্বিক হিসাব লুকিয়ে আছে। একদম। এই যে রঙের ব্যবহারের কথা বলা হলো প্রতিবেদনে, মানে অ্যানিমেশনগুলোতে নাকি রঙগুলো নির্দিষ্ট রাজনৈতিক বার্তা বহন করে। হ্যাঁ, লেগোর ব্লগগুলো তো নানা রঙের হয়, কিন্তু এক্সপ্লোসিভ মিডিয়ার একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন যে তাদের ভিডিওতে সবুজ রং দিয়ে নবী দৌহিত্র হুসাইনের ন্যায় সংগ্রাম বোঝানো হয়েছে, আচ্ছা। আর লাল রং দিয়ে অত্যাচারীকে বোঝানো হয়েছে। এটা কিন্তু শিয়া মুসলিমদের ঐতিহ্যের সাথে এবং কারবালার ইতিহাসের সাথে গভীরভাবে যুক্ত। অর্থাৎ তারা বৈশ্বিক ঘটনাগুলোর পাশাপাশি নিজেদের ধর্মীয় বিশ্বাসগুলোকেও খুব সূক্ষ্মভাবে বুনে দিচ্ছে। এতে তো নিজেদের অঞ্চলের মানুষের কাছেও ভিডিওটার একটা প্রবল আবেগীয় আবেদন তৈরি হচ্ছে। ঠিক তাই। আচ্ছা, এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এক্সক্লুসিভ মিডিয়ার এই দলটা নাকি মাত্র ১০ জন তরুণের একটা গ্রুপ, যাদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। হ্যাঁ, একদম জেনারেশন জেড। এরা তো হাজার মাইল দূরে বসে আছে। তাহলে এরা আমেরিকান মিম কালচার, ম্যাগা হ্যাট আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এত নিখুঁতভাবে বুঝছে কিভাবে? অনেক আমেরিকান তো নিজেরাই এসব সূক্ষ্ম খবর রাখে না। এই তরুণরা শারীরিকভাবে দূরে থাকলেও সাংস্কৃতিকভাবে তারা গ্লোবাল ইন্টারনেটের বাসিন্দা। কাতার ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক ওয়েন জোন্স এই কৌশলটাকে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি কি বলেছেন? তার মতে এটা নিছকই কোনো আবেগতাড়িত ভিডিও নয়, এটা হলো এক ধরনের স্ম্যাকটক প্রপাগান্ডা। দাঁড়ান, স্ম্যাকটক, এটা তো আমরা খেলাধুলায় দেখি। মানে বক্সিং রিংয়ে নামার আগে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার জন্য খেলোয়াড়রা যে বিদ্রুপাত্মক কথা বলে। ভূরাজনীতিতে স্ম্যাকটকের কাজ কি? তারা তো ঠিক সেই কাজটাই করছে। ভূ রাজনীতিতে স্ম্যাকটকের প্রয়োগ হল প্রতিপক্ষের অভ্যন্তরীণ দুর্বলতা বা সামাজিক ফাটলগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। আচ্ছা, যাকে ডোমেস্টিক ফিশেস বলা হয়। হ্যাঁ, যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্পের নিজের কথা ব্যবহার করেই তারা লুজার নামের একটা ভিডিও বানিয়েছে, লাল ইটের তৈরি লেগো দিয়ে ম্যাগা হ্যাট বানিয়েছে, আর যুক্তরাষ্ট্রকে অ্যাবস্টেন রেজিম বলে আখ্যা দিয়েছে। ও, বুঝতে পারছি। এই বিষয়গুলো মার্কিনীদের নিজেদের জন্যই চরম অস্বস্তিকর। এই ইরানি তরুণরা ঠিক সেই জায়গাগুলোতেই আঘাত করছে। তারা এমন আখ্যান তৈরি করছে যা পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষের মনেও নিজ সরকারের প্রতি প্রশ্ন তৈরি করতে পারে। এই পুরো পরিস্থিতিকে আধুনিক যুগের একটা ডিজিটাল গেরিলা যুদ্ধ বা ইঁদুর বেড়াল খেলা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কারণ এই তরুণদের কাজ কিন্তু পশ্চিমা প্রযুক্তি কোম্পানিগুলোর নজর এড়ায়নি। হ্যাঁ, ইউটিউব তো ইতিমধ্যেই সহিংসতা ছড়ানোর দায়ে এক্সপ্লোসিভ মিডিয়ার চ্যানেল ডিলিট করে দিয়েছে। আর চ্যানেল ডিলিট করার পর এক্সপ্লোসিভ মিডিয়ার যে জবাব ছিল, সেটাই আখ্যানের যুদ্ধের সবচেয়ে বড় আইরনি বা পরিহাস। তারা বলেছে লেগো ব্লক কখনো সহিংস হতে পারে না। তাদের দাবি যে পশ্চিমা বিশ্ব মূলত সত্যকে স্তব্ধ করতে চায়। হ্যাঁ, আর এই ইঁদুর বেড়াল খেলার একটা প্রযুক্তিগত দিকও আছে। ইরানে কিন্তু মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রাষ্ট্রীয়ভাবে ব্লক করা আছে। এটাই তো সবচেয়ে বড় গেরিলা কৌশল। মানে নিজেদের দেশের ইন্টারনেট ফায়ারওয়াল ভেঙে ভিপিএন ব্যবহার করে তারা পশ্চিমা সোশ্যাল মিডিয়াতে বসছে। ঠিক, এটা অনেকটা প্রতিপক্ষের মাঠে গিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার মতো। আর পশ্চিমাদের তৈরি করা অ্যালগরিদম ব্যবহার করেই আখ্যান ভাইরাল করছে। ফাসি জাকার কথার সূত্র ধরে যদি বলি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়।
দশকের পর দশক ধরে পশ্চিমা মিডিয়া বিশ্বজুড়ে একটা একচেটিয়া ইনফরমেশন হাইওয়ে বা তথ্যের মহাসড়ক তৈরি করে রেখেছে। আচ্ছা, কার কথা মানুষ শুনবে, কে ভুক্তভোগী, এই ন্যারেটিভ নির্ধারণের ক্ষমতা মূলত পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর হাতেই ছিল। এই প্রথাগত কাঠামোর বিরুদ্ধে শুধু খবর বা বিবৃতি দিয়ে লড়াই করে জেতা প্রায় অসম্ভব। মানে একটা বড়সড় ট্রাফিক জ্যাম তৈরি করতে হবে আর কি। একদম। তাই এই লেগোর মতো খেলনা ব্যবহার করে ব্যঙ্গাত্মক ভিডিও বানানোটা সেই তথ্য মহাসড়কে একটা বড় ব্যাঘাত সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আর তারাই কাজটিতে কতটা স্বাধীন সেটাও একটা চমকপ্রদ দিক। রাষ্ট্রায়ত্ত প্রোপাগান্ডা আর এই তরুণদের কাজের মধ্যে পরিষ্কার একটা সীমারেখা আছে। মানে তারা কন্টেন্ট বানিয়ে ইরানি রাষ্ট্রীয় মিডিয়ার কাছে বিক্রি করে ঠিকই, কিন্তু তারা স্বাধীনভাবেই বানায়। হ্যাঁ, এই স্বাধীন সত্তার কারণেই এটা এত কার্যকর। প্রথাগত রাষ্ট্রীয় প্রোপাগান্ডা সাধারণত খুব কাঠখোট্টা আর একপেশে হয়। সাধারণ তরুণরা সেটা পছন্দ করে না। সেটা তো বটেই। কিন্তু যখন ১৯-২০ বছরের কিছু তরুণ নিজেদের মতো করে র‍্যাপ মিউজিক আর ইন্টারনেট কালচারের ভাষা ব্যবহার করে কিছু বানায়, তখন তার মধ্যে একটা অর্গ্যানিক রিচ থাকে। আচ্ছা, এই অসম আখ্যানের লড়াইয়ে জয়-পরাজয়ের হিসাবটা আসলে কিভাবে হচ্ছে? প্রফেসর মার্ক ওয়েন জোন্স একটা চমৎকার কথা বলেছেন। ইরান খুব ভালো করেই জানে যে তারা সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে কখনোই জিততে পারবে না। এটা তো এক ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। ঠিক, মার্কিন প্রোপাগান্ডার সাথে ইরানি লেগো ভিডিওর তুলনা করলে এটা স্পষ্ট হয়। জোন্স বলেছেন, মার্কিন সামরিক ভিডিওগুলো সাধারণত হলিউড স্টাইলের বিস্ফোরণ আর চাকচিক্যে ভরপুর থাকে। হ্যাঁ, আর এগুলো তৈরিতে কোটি কোটি ডলার খরচ হয়। কিন্তু অন্যদিকে এই ইরানি ভিডিওগুলোতে কোনো বাস্তব বিস্ফোরণ নেই, কেবল সস্তা লেগো অ্যানিমেশন আছে। কিন্তু সেখানে খুব শক্তিশালী একটা সুনির্দিষ্ট আখ্যান থাকে। একদম, সেখানে সরাসরি পশ্চিমা দর্শনার্থীর মনস্তত্ত্বে আঘাত করার উপাদান থাকে। তার মানে বিলিয়ন ডলারের সামরিক প্রপোগান্ডা মেশিনের বিরুদ্ধে কয়েকজন তরুণের ল্যাপটপে বানানো সস্তা লেগো অ্যানিমেশন রীতিমতো পাল্লা দিচ্ছে। আর একটা মজার বিষয় হল যোগাযোগের ধরন। এই ভিডিওগুলো নাকি ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব আক্রমণাত্মক স্টাইলকে অনুকরণ করে সফল হচ্ছে। এটা একটা দারুণ মনস্তাত্ত্বিক বাঁক। ট্রাম্প যেমন কোনো রাগঢাক না করে সরাসরি আক্রমণ করে কথা বলেন, এই লেগো ভিডিওগুলোর ভাষাও ঠিক তেমনই। মানে কোনো কূটনীতিক সূক্ষ্মতার ধার তারা ধারছে না। না, সরাসরি লুজার বা সবার জন্য প্রতিশোধ এ ধরনের রূঢ় ভাষা ব্যবহার করা হচ্ছে, যা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমে খুব দ্রুত ভাইরাল হয়। আচ্ছা, আর এই ট্রেন্ডটা শুধু ইরানেই সীমাবদ্ধ নেই। আল জাজিরার প্রতিবেদন বলছে, ১১ই এপ্রিল ইসলামাবাদে ইরান মার্কিন আলোচনার আগে পাকিস্তানের নুক্তা মিডিয়া নামে একটা গ্রুপ একই ধরনের ভিডিও তৈরি করেছিল। ও, তার মানে এই মডেলটা এখন অন্যান্য দেশের ক্রিয়েটররাও অনুকরণ করতে শুরু করেছে। তো আমাদের প্রতিদিনের জীবনে এই বিষয়গুলো জানা কেন জরুরি? কারণ আধুনিক যুগে যুগযুগ-তিধুলার রণময়দানে সীমাবদ্ধ নেই। ঠিক, যুদ্ধ এখন প্রতিনিয়ত আমাদের হাতের মুঠো ফোনে স্ক্রিনে চলছে। আমরা প্রতিদিন স্ক্রল করার সময় যেসব ছোট ভিডিও বা মজার অ্যানিমেশন দেখি, তার অনেকগুলো পেছনেই এমন গভীর ভূ-রাজনৈতিক আখ্যান লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, আমরা হয়তো অজান্তেই একটা ভিডিও শেয়ার করে কোনো একটি পক্ষের তথ্য সৈনিক হিসেবে কাজ করছি। আজকের পৃথিবীতে যার কাছে সবচেয়ে ভালো গল্প আছে, দিন শেষে সেই মানুষের মন জয় করে নেয়। আর সেই আখ্যান তৈরির জন্য খুব দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক দুর্বলতাগুলো বুঝতে পারা। একদম। আজকের এই পুরো আলোচনা শেষে আমাদের মনে একটা কৌতূহলোদ্দীপক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শুরুতেই আমরা বলেছিলাম কিভাবে একটা সাধারণ খেলনা আখ্যানের যুদ্ধের অস্ত্র হয়ে উঠতে পারে। হ্যাঁ, আজকে যদি শিশুদের লেগো ব্লক আন্তর্জাতিক প্রোপাগ্যান্ডার হাতিয়ার হয়ে উঠতে পারে, তবে একটু ভেবে দেখার বিষয় হল আমাদের ঘরের আর কোন অতি সাধারণ বস্তুটি ভবিষ্যতে এই মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ারে পরিণত হতে পারে, যা হয়তো আমরা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না। সত্যি ভাবার মতো বিষয়। নতুন কিছু শেখার এই চমৎকার তথ্য অনুসন্ধানের এখানেই সমাপ্তি টানছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে। ভালো থাকবেন।